Okay, so let's discuss about the next part that we were just currently discussing যে আমরা লাস্ট যতটুকু করলাম তারপর আমরা ব্লাড ক্লটিং মেকানিজমটা একটু করব। সো ক্লটিং মানে কি, উই নো দ্যাট ক্লটিং মানে কোয়াগুলেশন অফ ব্লাড, অর্থাৎ ফর এক্সাম্পল কোনো একটা জায়গা কেটে গেল, দিস ইজ আওয়ার স্কিন, জাস্ট ফর এক্সাম্পল হোয়াট হ্যাপেন ইফ দিস ইজ আ বডি স্কিন, রাইট? এখন সাডেনলি যদি এখানটায় কেটে যায়, হোয়াট হ্যাপেন, ব্লাড গোজ আউট ফ্রম দিস প্লেস, bleeding takes place, and after that we know after some time what happened, blood just stop here, কিছুক্ষণের মধ্যে আমরা জানি ব্লিডিং কমপ্লিটলি স্টপ হয়ে যায়, অ্যান্ড এই যে মেশ লাইক স্ট্রাকচারটা তৈরি হলো, দ্যাট ইজ কল্ড ক্লটিং, দ্যাট মেকানিজম ইজ কল্ড ক্লটিং। ওকে, এবার এই যে পুরো জিনিসটা, পুরো ক্লটিংটা কীভাবে হচ্ছে, we should know something in detail. So blood exhibit coagulation or clotting in response of any kind of injury. We know that কোনো একটা ইনজুরি হলেই তবে এই রেসপন্সটা দেখা যায়। This is a mechanism to prevent excessive loss of blood from the body. These are very clear data from NCERT. কোনো একটা জায়গায় ট্রমা হবে, কোনো একটা জায়গা এখানে কেটে গেল, এই জায়গাটা কেটে গেল, তবেই তো আমার এখানে ব্লাড ক্লটিং হলো, রিলিজ হলো ব্লাড কিছুক্ষণ ধরে, তারপরে তো এরকম মেশ লাইক স্ট্রাকচারটা ফর্ম হলো, রাইট? সো দিস ক্লটিং হ্যাপেন্স when any kind of injury or trauma takes place, and definitely this mechanism is to prevent excessive blood loss from the body. Now it is a clot or coagulum. This is very important. Coagulum form mainly a network of thread called fibrin. So এটা এক্সামে জিজ্ঞেস করেছিল যে following this which statement is correct regarding coagulum. So coagulum is a clot that is mainly formed by fibrin, অর্থাৎ এই যে কেটে যাওয়ার পর এখান থেকে কেটে গেল, দেন আমরা ব্লিডিং হচ্ছিল, যখনই ব্লিডিং হচ্ছে হোয়াট হ্যাপেন্স, আমাদের ইফ দিস ইজ মাই ব্লাড ভেসেলস, দেয়ার আর আরবিসিজ, দেয়ার আর ডাব্লিউবিসিজ অ্যান্ড প্লেটলেট, রাইট? সো ফার্স্ট হোয়াট হ্যাপেন, ওয়েন এভার এনি কাইন্ড অফ ব্লিডিং টেক্স প্লেস, প্লেটলেটস সাডেনলি প্লেটলেট স্টার্ট টু অ্যাক্টিভেট। যখনই প্লেটলেট অ্যাক্টিভেট হয়ে যায়, ইট বাইন্ডস উইথ ডাব্লিউবিসি অ্যান্ড অলসো উইথ ক্যালসিয়াম 2+, অ্যান্ড দেন গো দ্য ইনজিওর প্লেস, ওই জায়গাটায় চলে যায়, অ্যান্ড সাডেনলি ইট স্টার্ট টু ফর্ম দিস মেস লাইক স্ট্রাকচার উইচ ইজ কল্ড দ্য ফাইব্রিনস। সো ফাইব্রিনস কেন আমরা বলছি, আর ফিব্রিনস কেন বলছি, কারণ এরকম ফাইবার সুতোর মতো স্ট্রাকচার তৈরি করছে, মেশের মতো, মেশ মানে আমরা মেশ লাইক স্ট্রাকচার, ছাঁকনির মতো অংশ তৈরি করছে, যাতে ব্লাড স্টপ হয়ে যায়, এবং সেগুলো কী দিয়ে তৈরি হয়, ফাইব্রিন দিয়ে তৈরি হয়, অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি নেটওয়ার্ক অফ থ্রেড মেড আপ অফ ফাইব্রিন ইজ কল্ড কোয়াগুলাম, which what happens in which dead or damaged form elements of blood are trapped, অর্থাৎ ব্লাডে ইনজিউরি হওয়ার জন্য যে পার্টিকেলগুলো ডেড বা ড্যামেজ হয়ে গেছে সেগুলো তো রিলিজ হচ্ছে, সেইগুলোকে সেলসগুলোকে ট্র্যাপ করার জন্য, যেটা আটকে দেওয়া যায়, যাতে ব্লাড লস কমানো যায়। সো দ্যাট ইজ কোয়াগুলাম। আই হোপ দিস ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার। আমরা মেকানিজমে করবো না। হোয়াট হ্যাপেন্স, আমরা ফাইব্রিনোজেন নামটা শুনেছি, আমরা প্রথম্বিন নামটা শুনেছি, এরকম আরও অনেকগুলো ব্লাড ক্লটিং ফ্যাক্টর আছে উইচ ইজ নট দেয়ার ইন এনসিআরটি, বাট উই শুড রিড, অ্যান্ড ফর দ্যাট পারপাস উই নিড টু ইউজ দ্য ট্রুম্যান, যেটার পিডিএফ আমি অলরেডি দিয়েছি। সো যখনই এরকম কেটে গেল, ব্লিডিং হলো, আমি ফাইব্রিনের কথা আনলাম। সো হোয়াট হ্যাপেন্স, ফাইব্রিন তৈরি তখনই হয় যখন ফাইব্রিনোজেন অ্যাক্টিভ হয়। উই নো ফাইব্রিনোজেন হেল্প ইন প্লাজমা প্রোটিনে পড়েছিলাম আমরা, আও জিও ফান্টাপিও, অ্যান্ড ফান্টাপিওর মধ্যে এফ ফর ফাইব্রিনোজেন, পি ফর প্রথম্বিন। ফাইব্রিনোজেন helps in clotting, just আমরা এটুকু পড়েছিলাম। বাট হাউ, fibrinogen which is an inactive form in plasma when react with thrombin, ফাইব্রিনোজেন ব্লাড প্লাজমায় ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে, বাট অ্যাক্টিভ কখন হয়, যখন কোনো একটা ইনজিউরি হয়, যখন কোনো একটা জায়গা দিয়ে ব্লিডিং হয়। আমি একটু বললাম না যে যখন কোনো জায়গা দিয়ে ব্লিডিং হচ্ছে তখন প্লেটলেট অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। সো দিস অ্যাক্টিভেশন মিনস নাথিং বাট দ্য অ্যাক্টিভেশন অফ ফাইব্রিনোজেন। কী করে অ্যাক্টিভেট হচ্ছে, এখান থেকে ডাব্লিউবিসি থ্রম্বিন রিলিজ করে, অ্যাকচুয়ালি ডাব্লিউবিসি রিলিজ করে না, সিনথেসাইজ করে থ্রম্বিন, রাইট? ইট ইজ অলসো ফ্যাক্টর, অ্যান্ড দিস থ্রম্বিন কনভার্টস ফাইব্রিনোজেন ইন্টু ফাইব্রিন, অর্থাৎ এই যে ফাইব্রিনগুলো তৈরি হচ্ছে, এগুলো ফাইব্রিনোজেন অ্যাক্টিভ হওয়ার পর তৈরি হচ্ছে, এবং অ্যাক্টিভ কে করছে, থ্রম্বিন। থ্রম্বিন সিনথেসাইজ প্লেটলেট আর ডাব্লিউবিসি দুজনেই করছে, এবং তখন করছে যখন বডিতে ইনজিউরি হচ্ছে। জেনারেলি ফাইব্রিনোজেন ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে, ঠিক আমরা যেমন পেপসিনোজেন পড়েছিলাম ডাইজেশন অবজর্পশন, ইনঅ্যাক্টিভ থাকে, এই সেলের সাথে রিঅ্যাক্ট করেই পেপসিন হয়। একই রকম ফাইব্রিনোজেনও ইনঅ্যাক্টিভ থাকে, যখনই কোনো একটা জায়গা কেটে যায়, তো সেখান থেকে ব্লিডিং হওয়ার সময় প্লেটলেট অ্যাক্টিভেট হয়, এখানকার প্লেটলেটগুলো, আর প্লেটলেট ডাব্লিউবিসি নিয়ে এই থ্রম্বিনটাকে তৈরি করে বা সিনথেসাইজ করে, যেটা এই ইনঅ্যাক্টিভ ফাইব্রিনোজেনকে কী করে, অ্যাক্টিভ ফাইব্রিনে কনভার্ট করে। দেন হোয়াট হ্যাপেন, এখনও শেষ হয়নি, থ্রম্বিন আর থ্রম্বিন যেটা সিনথেসাইজ করছে এটাও কিন্তু কোথা থেকে আসছে, থ্রম্বিন আর from another inactive substance called prothrombin। তো থ্রম্বিনও আসছে কিন্তু প্রোথ্রম্বিন থেকে। আমরা প্রথমে পড়েছিলাম 4 নাম্বার প্লাজমা প্রোটিন যার নাম প্রোথ্রম্বিন,
যেটা কিনা ক্লটিং ফ্যাক্টরকে শুরু করে, ইনিশিয়েট করে, সেই প্রোথ্রম্বিন থ্রম্বোকাইনেজ উৎসেচকের প্রভাবে থ্রম্বিনে কনভার্ট হচ্ছে এবং সেই থ্রম্বিন ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করছে, তবেই ক্লটটা হচ্ছে। তো ক্লটের মেকানিজম আমাদের এনসিআরটি শুধু এইটুকু মেনশন করেছে, আমরা একটু ডেপথে গিয়ে পড়বো ডেফিনেটলি, বাট এনসিআরটি আমার বলতে চাইছে যে কোনো জায়গা আমার কেটে গেল ফর এক্সাম্পল, সো কেটে যাওয়ার সাথে সাথে কী হচ্ছে, সেখান দিয়ে আমার ব্লিডিং হচ্ছে। এখন যখনই ব্লিডিং হচ্ছে সেখানে আমার আরবিসি থাকছে, সেখানে আমার ডাব্লিউবিসি থাকছে, সেখানে আমার প্লেটলেট থাকছে, আর রক্তের মধ্যে ক্যালসিয়াম 2+ তো থাকছেই। ইমিডিয়েটলি প্লেটলেট অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। প্লেটলেট অ্যাক্টিভ হওয়া মানে কি? প্লেটলেট অ্যাক্টিভ হওয়া মানে আমাদের ব্লাডের মধ্যে ফাইব্রিনোজেন ইজ দেয়ার। আমরা প্লাজমা প্রোটিনে পড়েছিলাম ফাইব্রিনোজেন ক্লটিংয়ে হেল্প করে, বাট ফাইব্রিনোজেন ইনঅ্যাক্টিভ ফর্মে থাকছে। সেই ফাইব্রিনোজেন থ্রম্বিন এর সাথে রিয়্যাক্ট করছে, আর তার প্রভাবে ফাইব্রিনোজেন কনভার্ট হচ্ছে কিসে? ফাইব্রিনোজেন থেকে তৈরি হচ্ছে ফাইব্রিন বা ফিব্রিন, রাইট? এবং এই ফিব্রিনগুলোই এখানে মেস লাইক স্ট্রাকচার তৈরি করছে, যার প্রভাবে ব্লিডিংটা বাইরে বেরোনো বন্ধ হচ্ছে। এবং এই ফিব্রিন বা এগুলোকে আমরা কি বললাম? কোয়াগুলামও বললাম, কোয়াগুলাম অর ক্লট অর এনিথিং এলস, রাইট? তো ফাইব্রিনোজেন থ্রম্বিনের প্রভাবে ফাইব্রিনে পরিণত হচ্ছে, এবং এই থ্রম্বিনটাও ইনঅ্যাক্টিভ এনজাইম, যেটা কি হচ্ছে প্রোথ্রম্বিন থেকে তৈরি হচ্ছে। বডিতে একই রকমভাবে প্রোথ্রম্বিন 4 নাম্বার ফ্যাক্টর আমরা বলেছিলাম, যারা ক্লটিংকে শুরু করে। কেন ক্লটিংকে শুরু করলো, কীভাবে করলো? প্রোথ্রম্বিন যেটা প্রথমে 1 নম্বরে ইনঅ্যাক্টিভ ছিল, সেই প্রোথ্রম্বিনটা থ্রম্বোকাইনেজ এনজাইমের প্রভাবে থ্রম্বোকাইনেজ, তো বেসিক্যালি এই থ্রম্বোকাইনেজ THROMBOKINEASE, এই থ্রম্বোকাইনেজ এনজাইমটা আমরা ধরে নিতে পারি প্লেটলেট এবং ডাব্লিউবিসির কম্বিনেশনে তৈরি হয়। এবং এই থ্রম্বোকাইনেজ এনজাইমটা কী করে? প্রোথ্রম্বিনকে আলটিমেটলি কনভার্ট করছে থ্রম্বিন, এবং এই থ্রম্বিন পরবর্তীকালে সেকেন্ড ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফাইব্রিনোজেনকে অ্যাক্টিভ করছে এবং কনভার্ট করছে ফাইব্রিনে, যার প্রভাবে কেটে যাওয়া জায়গায় এরকম কোয়াগুলাম বা এরকম ক্লট বা মেস লাইক স্ট্রাকচার তৈরি হচ্ছে এবং ব্লাড ক্লট প্রিভেন্ট হচ্ছে। সো আই হোপ দিস ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার। কোশ্চেন এই জায়গাগুলো থেকে আসে, কিসে কী কনভার্ট হচ্ছে, ইনঅ্যাক্টিভ এনজাইম কি, অ্যাক্টিভ এনজাইম কি, কোয়াগুলাম কি, এরকম জায়গা দিয়ে কোশ্চেন হয়। তো এটা লেখা আছে, দিস কমপ্লেক্স ইজ ফর্ম series of link enzyme reaction, and injury or traumatic stimulate, platelet release হয়, then vasoconstriction হয়, stoppage of blood, and its main the actual point is fibrin mesh formation. তো আমি এতক্ষণ যা বললাম তার একটা জিস্ট ছোটো সামারি দেওয়া আছে, এবং এই ফাইব্রিনের মধ্যে কী হচ্ছে, যখনই এরকম মেস লাইক স্ট্রাকচার তৈরি হয়ে যাচ্ছে, তো ব্লাডগুলো আলটিমেটলি এখানে আটকে যাচ্ছে এবং আস্তে আস্তে ব্লিডিংটা তখন বন্ধ হয়ে যাচ্ছে, স্টপেজ অফ ব্লাড টেক্স প্লেস। ওকে, সো দ্যাট ইজ দ্য থিং which we discuss now. One more thing I should add here, we should know all the clotting factors, we should know all the names of clotting factor in detail, right? তো ক্লটিং ফ্যাক্টরকে আমরা ক্যাসকেড প্রোটিন বলি। যে পুরো ক্লটিংয়ের মেকানিজমটা না, দ্যাট ইজ মেনটেন বাই ক্যাসকেড প্রোটিন। সো প্লিজ রিমেম্বার, রিসেন্ট থিওরি অফ ব্লাড ক্লটিং, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, রিসেন্ট থিওরি অফ ব্লাড ক্লটিং ইজ ক্যাসকেড থিওরি। ক্যাসকেড কেন বলি? কারণ ব্লাডে রক্তকে ক্লট করার জন্য মেইন যে প্রোটিনটা, সেটার নাম ক্যাসকেড। ঠিক এই কারণে আমি হিমোফিলিয়া পড়াবো, আবার 12-এ যারা আছিস তারা জানিস পড়িয়েছি, হিমোফিলিয়াতে আমরা পড়েছি কি না, হিমোফিলিয়া মেন রিজন রক্তে ক্যাসকেড প্রোটিনের অনুপস্থিত, এবং তারও আলাদা আলাদা ভাগ। এই যে আমরা টোটাল 13টা ব্লাড ক্লটিং ফ্যাক্টর দেখবো, এর মধ্যে একটা ফ্যাক্টর অ্যাবসেন্ট, 6 নাম্বার ফ্যাক্টরটা লেখা নেই। 6 নাম্বার ফ্যাক্টরটা থিওরিটিক্যালি অ্যাপ্লাই করা যায়, প্র্যাকটিক্যালি কিছু হয় না, 6 নাম্বারটা থাকেই না, টোটালি অ্যাবসেন্ট। ওকে, সো এই 13টা ব্লাড ক্লটিং ফ্যাক্টর নিয়ন্ত্রণ করে এই থিওরিটা, বাট একটা প্রোটিনিয়াস থিওরি পরবর্তীকালে বানানো হচ্ছে ক্যাসকেড। ওকে, সো অ্যাকর্ডিং টু দিস থিওরি 13 ফ্যাক্টরস আর রিকোয়ার ফর ব্লাড ক্লটিং। তো এই থিওরিটাই আমাদের পড়তে হবে, 13টা ফ্যাক্টর দরকার, যেখানে 6 নাম্বার ফ্যাক্টরটা আমি এক্ষুনি বললাম প্র্যাকটিক্যালি ডিমনস্ট্রেট হয় না, থিওরিটিক্যালি আইডিয়া করা যায়, দ্যাট ইজ হাইপোথেটিক্যাল। Actually there is no factor number 6. This is a very important. Now what we should know? We should know every name of factor, like factor number 1 fibrinogen, factor number 2 prothrombin, factor number 3 thromboplastin, 4 calcium, 5 proaxylarin, সব নামটা না পড়লে হবে, proaxylarin level factor পড়লি, 7 নাম্বার proconvertin, দেন 8 নাম্বার অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, আমরা আগের দিন ডিসকাস করেছিলাম হিমোফিলিয়া এ হয়, 9 নাম্বার প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অর্থাৎ হিমোফিলিয়া বি হয়, 10 নাম্বার স্টুয়ার্ট ফ্যাক্টর, 11 নাম্বার প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট অর্থাৎ পিটিএ ফ্যাক্টর, এটা আবার অ্যান্টি হিমোফিলিক সিও বলে, 12 নাম্বার ফ্যাক্টর হ্যাগম্যান ফ্যাক্টর,
আর 13 নম্বর ফ্যাক্টর ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর অর এফএসপি, লাকি লোরার ফ্যাক্টর বলা হয়। ওকে, সো প্লিজ রিমেম্বার দিস 30 নেম। প্রথম নামগুলো অনেকগুলো কমা দিয়ে আছে, সেগুলো না পড়লেও হবে, বাট ফ্যাক্টর নাম্বার 4 নাম কি? প্রিভিয়াস ইয়ার পাস্ট ইয়ার খুলবি, অ্যালেনের ডেট শিট যদি ডিপিপি খুলিস তো সেখানে এরকম কোশ্চেন অনেক পাবি। সো দিস ইজ ইম্পর্টেন্ট, উই শুড রিমেম্বার। এনসিআরটিতে দেওয়া নেই, ওই দুটো নামই দেওয়া আছে এনসিআরটিতে, ফাইব্রিনোজেন আর প্রথমবিন, আর বাকিগুলো কিন্তু নেই। বাট হ্যাঁ, থ্রম্বোপ্লাস্টিনটা আছে, আমরা এখানে দেখলাম, ক্যালসিয়ামটা আছে, বাকিগুলোর জন্য কিন্তু আমাদের এইটা থিওরিটা পড়তে হবে। ওকে, অ্যান্ড ওয়ান মোর ডেটা, এটা অনেক কোশ্চেনে পাবি যে কোন ভিটামিন ব্লাড ক্লটিংয়ে হেল্প করে, দ্যাট ইজ ভিটামিন কে। কেন? ভিটামিন কে ইজ এসেন্সিয়াল ফর ব্লাড ক্লটিং বিকজ ইট ইজ নেসেসারি ফর সিনথেসাইজ অফ প্রোথ্রম্বিন। আমরা একটু আগে যে প্রোথ্রম্বিন বললাম, যেটা প্রথমেই প্রোথ্রম্বিনের কী হয়, থ্রম্বোকাইনেজের প্রভাবে থ্রম্বিনে কনভার্ট হয়, রাইট, প্রোথ্রম্বিন থেকে। তবেই তো থ্রম্বিন গিয়ে ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে কনভার্ট করে, তবেই ক্লটিং হয়। শুরুতে তো প্রোথ্রম্বিনই থাকে, কারণ প্রথম মানে ফার্স্ট ক্লটিং ফ্যাক্টর। তো সেই প্রোথ্রম্বিনকে সিনথেসাইজ করে লিভারে ভিটামিন কে, যার জন্য এটাকে আমরা একটা ক্লটিং ফ্যাক্টরের ইম্পর্টেন্ট ভাইটামিন ধরে নিই। এটা অনেকবার কোশ্চেনে আছে। আর বাকি এসব জিনিস কিছু পড়বি না, আমি বলে দেবো কী পড়তে হবে, এখান থেকে আর কিছু পড়া নেই। ওকে, এই জিনিসটা একটু দেখে রাখিস, এই ছকটা দিয়ে একটা ফিঙ্গার টিপসের ডিরেক্ট কোশ্চেন আছে, একদম ডিরেক্ট, যে কোথাতে এনজিও টিস্যু থ্রম্বোপ্লাস্টিন রিলিজ করে, ক্যালসিয়াম 2+ সাথে রিঅ্যাক্ট করলে সেটা প্রোথ্রম্বিনেজ হয়। একই রকম ব্লাড প্লেটলেট যদি প্লেটলেট ফ্যাক্টর 3 রিলিজ করে তাহলে সেটা ক্যালসিয়াম 2+ সাথে মিশে প্রোথ্রম্বিনেজ হয়। এখন প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে কনভার্ট করে, এবং থ্রম্বিন ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে কনভার্ট করে। এটা তো আমরা অলরেডি দেখলাম, এই ফ্যাক্টরটা তো অলরেডি আমরা নোটসে দেখলাম, এনসিআরটিতে দেখলাম। এই জায়গাটুকু দেওয়া নেই, তো এই সেকশনটুকুকে একটু আলাদা করে, আলাদা করে পড়ে নিস, তুমি জাস্ট দেখে নিস, কারণ নাহলে এনসিআরটি কোশ্চেনটা সলভ করতে পারবি না ফিঙ্গার টিপসে। ওকে, নাও অ্যান্ড ফাইব্রিন আর ব্লাড সেল মিলে গেলে তো ক্লট হবে। Okay, so that is all about the discussion from this section. Now we are discussing about the next part, which is our circulatory system. Okay, so let's move on to the circulatory system. আমাদের ব্লাড বডি ফ্লুইডটা শেষ হয়ে গেল। নাও ফ্রম সার্কুলেশন হোয়াট উই শুড নো ফার্স্ট। প্রথম কথা তো আমাদের সার্কুলেশনের মেইন অর্গ্যান পড়তে হবে, যে সার্কুলেশন হয় অ্যাকচুয়ালি হার্টের জন্য। সো দ্য হিউম্যান হার্ট ইজ অ্যাকচুয়ালি মেইন সার্কুলেটরি অর্গ্যান ফর হিউম্যানস, যার অরিজিন হচ্ছে মেজোডার্মাল। উই নো এই মেজোডার্মাল কথাটার মানে কি, প্রথম থেকে পড়ে আসছি, বাইরের দিকে থাকে একটোডাম, মাঝখানে থাকে মেজোডাম, ভিতরে থাকে এন্ডোডাম। তো বাইরের দিকে থাকছে কে একটোডাম, মাঝে থাকছে কে মেজোডাম, ভিতরে থাকছে কি এন্ডোডাম। এই তিনটে থেকেই আমাদের ভ্রূণ অবস্থায় সমস্ত অঙ্গের ডেভেলপমেন্ট হয়েছে, যেটাকে অর্গ্যানোজেনেসিস বলা হয়, যেটা আমরা রিপ্রোডাকশন চ্যাপ্টারে পড়ব। সো হার্টের অরিজিন হয় মেজোডার্মাল, অর্থাৎ এই মিডিল লেয়ার থেকে মাঝখানের লেয়ারটা থেকে হার্ট অরিজিনেট হয়েছে। ওকে, হার্ট ইজ প্রেজেন্ট ইন মেডিয়াস্টিনাম। আমরা ভালো করে পড়েছি হোয়াট ইজ মেডিয়াস্টিনাম, আমরা লাংস পড়লাম তখন ডিটেলে পড়েছিলাম হোয়াট ইজ মেডিয়াস্টিনাম, রাইট? হোয়াট ইজ মেডিয়াস্টিনাম? লেটস সাপোজ ফর এক্সাম্পল if this is my trachea and divided the two different bronchus, and তারপরে যদি আমাদের দুটো লাঙের লোবকে আমরা কনসিডার করি this area or this area, so mediastinum means the distance between two consecutive lung, অর্থাৎ এইখান থেকে এই যে স্পেসটা, এই যে ফাঁকা স্থানটা আমরা দেখতে পাচ্ছি, এই ফাঁকা স্থানটাকে আমরা মিডিয়াস্টিনাম বলি, এবং এই জায়গাটা করেই হার্ট থাকে। এখানে একটা ছোটো মতন গ্রুপ আছে, এটা এইরকমটাকে এটাকে কার্ডিয়াক নচ বলে, এই নচের মধ্যেই হার্ট এরকমভাবে অবস্থান করে, ঠিক আছে? জাস্ট ফর এক্সাম্পল ইফ ইউ সি, এই নচের মধ্যে কিন্তু আমাদের হার্ট অবস্থান করে, রাইট? সো প্লিজ রিমেম্বার মিডিয়াস্টিনাম মিনস দ্য ডিস্টেন্স বিটুইন টু লাং, রাইট লাং আর লেফট লাংয়ের মাঝখানে যে ডিস্টেন্স, সেটাকে আমরা মিডিয়াস্টিনাম বলে থাকি। ওকে, কার্ডিয়াক নচের মধ্যে থাকে, এই নামটা মাথায় রাখবি। হার্ট ইজ লোকেটেড বিটুইন দ্য স্পেস অফ টু লাং, মিডিয়াস্টিনাম ইন দ্য কার্ডিয়াক নচ। লেফট লাংয়ের মধ্যে আমরা একটা কার্ডিয়াক নচ দেখি। হার্ট ইজ মেড আপ অফ অল, নো ছোটো ক্লাস থেকে পড়ে আসছি, হার্টের মধ্যে কার্ডিয়াক মাসল থাকে, যে মাসলটার জন্য হার্ট সারা জীবন ধরে কন্ট্রাক্টার ডাইলেট হয়। এই মাসলটা কখনো হাঁপিয়ে পড়ে না, অর্থাৎ এই মাসলের মধ্যে কোনো ফেটিগ হয় না। ওকে, নাও হার্টের কাভারিং কি? ইফ ইউ সি হার্ট, then there is a double layer membrane. We are very clear about the structure. There is a double layer membrane. I am talking about this. আমরা যদি হার্টের ইনার লেয়ারটাকে একটু ভালো করে অবজার্ভ করি, we get the structure that it have two layer. এখানে ভালো করে তো বোঝা যাচ্ছে না, but if we observe this, then there is definitely two layer. ওকে, বাইরের দিকে একটা লেয়ার থাকছে, ভিতর দিকে একটা লেয়ার থাকছে, আমি এখানে দেখাচ্ছি। If we are talking about this, then always
there is two layer of that. That means we're talking about heart which having another layer. হার্টের বাইরের দিকে এরকম কিন্তু একটা আবরণী থাকছে। সো দিস ইজ ডাবল লেয়ার। আমি একটা মেমব্রেন দেখালাম, আমি আর একটা মেমব্রেনও দেখাচ্ছি এরকম। এই যে ডাবল লেয়ার মেমব্রেনটা, ওকে, দিস ডাবল লেয়ার মেমব্রেন ইজ কল্ড পেরিকার্ডিয়াম। অর্থাৎ এই যে মাঝখানে স্পেসটা, আমি টকিং অ্যাবাউট দিস স্পেস, হার্টের বাইরে যে আমরা পর্দাটা বানালাম আর তারপরে এই যে মাঝখানে আমি স্পেসটা দেখাচ্ছি, দিস স্পেস ইজ কল্ড পেরিকার্ডিয়াম। এবং স্পেসের মধ্যে কী থাকে? ফ্লুইড থাকে। যেমন প্লিউরা পড়েছিলাম লাংসে, একরকম হার্টের ক্ষেত্রে পেরিকার্ডিয়াম। সো দিস ইজ কল্ড পেরিকার্ডিয়াম and the fluid is called pericardial fluid. ওকে, তো দুটো ফাঁকা স্থান, দুটো স্তর থাকছে। পেরিকার্ডিয়াম একটা ডাবল মেমব্রেন লেয়ার, মানে ডাবল লেয়ারের একটা মেমব্রেন। ওকে, তো দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। ডাবল মেমব্রেন আর সিঙ্গেল মেমব্রেন এটাও জিজ্ঞেস করার সময়। সো ইটস আ ডাবল মেমব্রেনাস স্ট্রাকচার which having some kind of fluid which is called pericardial fluid. ফ্লুইড কী কাজ করে? অলওয়েজ ইন্টারনাল অর্গানের ফ্লুইড কাজ করে আত্মরক্ষার, তাই এটাকে আমরা বলি শক অ্যাবজর্বার। শককে অ্যাবজর্ব করে, আত্মরক্ষা করে, প্রোটেকশন করে, সেই কারণে কিন্তু আমরা এটাকে শক অ্যাবজর্বার। বুকে একটা কারণে ঘুষি মারলে সেই ঘুষিটার যে প্রেশারটা সেটাও কিন্তু এই ফ্লুইডটা আশেপাশে ছড়িয়ে দেয়, তার মানে শক অ্যাবজর্বারের কাজ করে। তো এই ডেটাটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে শক অ্যাবজর্বার হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড। অ্যান্ড উই নো হোয়াট ইজ পেরিকার্ডিয়াম। বাইরের লেয়ারটাকে আমরা পেরিকার্ডিয়াম বলি। ওকে, আমরা বললাম ডাবল ওয়াল মেমব্রেন হয় যার মধ্যে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে। নাও উই আর টকিং অ্যাবাউট দ্য চেম্বার। সো ফার্স্টে আমরা এখান থেকে দেখবো, দেন আমরা ওখানে যাবো। সো হার্টে আমরা ছোটো ক্লাস থেকে পড়ে আসছি, দেয়ার আর 4 ডিফারেন্ট চেম্বার্স ইন আওয়ার হার্ট, রাইট? ইফ ইউ টকিং অ্যাবাউট দ্য চেম্বার্স, আমি এখানেই দেখাবো চেম্বারগুলো। ওকে, সো ইফ ইউ টকিং অ্যাবাউট দ্য চেম্বার্স, দেন জাস্ট ফর এক্সাম্পল, আমি ইয়ে করছি না, জাস্ট ভেবে নে হাইপোথেটিক্যালি, কারণ এখানে অনেকটা এরিয়া জুড়ে এগুলো কভার হয়ে আছে। সো জাস্ট ভেবে নে দিজ আর 2 চেম্বার, আর তার নিচের দিকে আমরা এরকম চেম্বার দেখতে পাচ্ছি, রাইট? সো এটাকে আমরা বলবো রাইট, দিস ইজ কল্ড ডান, যেটাকে আমরা ছোটোবেলায় ডান অলিন্দ বলতাম। সো দিস ইজ কল্ড মাই রাইট, সরি, দিস ইজ কল্ড মাই রাইট অরিকল, ডান অলিন্দ। তো ডান অলিন্দ হলে তার নিচে কি থাকবে? এখানে আমাদের ভেন্ট্রিকুলার ওয়ালটা আছে। ডান অলিন্দ মানে তার নিচে থাকবে ডান নিলয়। সো রাইট অরিকালের নিচে রাইট ভেন্ট্রিকল। একই রকম বাম দিকে থাকলে লেফট অরিকাল, আর তার নিচে থাকলে লেফট ভেন্ট্রিকল। সো বি শিওর অ্যাবাউট দ্যাট, রাইট ভেন্ট্রিকল, রাইট অরিকাল, মানে রাইট অরিকাল, তার ঠিক নিচে রাইট ভেন্ট্রিকল, তার উপরে এখানে লেফট অরিকাল, বাম অলিন্দ এবং ভেন্ট্রিকল। তো এ মানে অ্যাট অরিকাল, যেটাকে আমরা অলিন্দ বলি, বি মানে ভেন্ট্রিকল, যেটাকে আমরা নিলয় বলি বাংলায়। ওকে, so auricle ventricles are done. Now there are some openings which are very very important. Okay, so আমি ডায়াগ্রামের উপরেই বানাবো, don't focus on the diagram. Okay, so in right auricle there are two large openings. কেন ওপেনিংগুলো থাকে ভালো করে বোঝ। এই ওপেনিংটা যেটা বানালাম, রাইট অরিকালে কী হয়? ডান অলিন্দে সবসময় অবিশুদ্ধ রক্ত, ডিঅক্সিজেনেটেড রক্ত থাকে, আর সেই ডান অক্সিজেনেটেড রক্ত কোথায় আছে? সেটা আসছে আমার রাইট অরিকাল। ওকে, শোন না, হ্যালো, বলছে আমি তোকে 15-20 মিনিট পরে করছি, ঠিক আছে? ওকে, সো now we are talking about right auricle, right ventricle, left auricle, left ventricle. তো রাইট অরিকালে দুটো ওপেনিং হয়। ওকে, আমি ডায়াগ্রামটা এখানেই দেখাচ্ছি, দ্যাট উইল বি কনভিনিয়েন্ট। যে জাস্ট ফর এক্সাম্পল, আমরা অত স্ট্রাকচারালি বোঝার মতো ডায়াগ্রাম জাস্ট ড্র করবো। সো ইফ দিজ আর মাই টু রাইট অরিকাল অ্যান্ড রাইট ভেন্ট্রিকল, সো ডেফিনেটলি this is the structure to explain the ventricle, wall of ventricle. Okay, so this is my right auricle, একটু ছোট করে দিই এটাকে। This is my right auricle, this is my right ventricle, this is my left auricle, and this is my left ventricle. Right, now very important, right auricle এর কাজ বা অলিন্দের কাজ হচ্ছে সব সময় ডিঅক্সিজেনেটেড ব্লাডকে ক্যারি করা। সেই কারণে আমি ব্লু কালার দিয়ে দেখাবো। তো রাইট অরিকালে কী হয়? দুটো পাইপ বা দুটো জিনিস ওপেন হয়। প্রথম যে জিনিসটা ওপেন হয় তার নাম সুপিরিয়ার ভেনা কাভা। সুপিরিয়ার মানে উপর দিকে, অর্থাৎ এর কাজ হলো উপর থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড, ব্লু কালার দিয়ে দেখাচ্ছি,
ডিঅক্সিজেনেটেড ব্লাডকে ক্যারি করে কোথায় নিয়ে আসা, রাইট অরিকালে নিয়ে আসা। আর তার নিচে আমি আরেকটা ওপেনিংও বানাবো, দ্যাট ইজ কল ইনফেরিয়ার ভেনে কাভা, যার কাজ বডি নিচের দিকে, ইনফেরিয়ার বলা হচ্ছে এই কারণে বডি নিচের দিক থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডকে হার্টের মধ্যে নিয়ে আসে। সো দ্যাট ইজ সুপিরিয়ার ভেনে কাভা বা এসভিসি, অ্যান্ড দ্যাট ইজ ইনফেরিয়ার ভেনে কাভা বা আইভিসি। তো আমি আবার বলছি, ডান অলিন্দ বা রাইট অরিকালের মেন ফাংশন হলো যে ডান অলিন্দর কাজ হচ্ছে সুপিরিয়ার ভেনে কাভা আর ইনফেরিয়ার ভেনে কাভা দিয়ে যে ডিঅক্সিজেনেটেড অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসছে সুপিরিয়ার দিয়ে বডির উপরের এরিয়াগুলো ব্রেন স্পাইনাল থেকে, আর ইনফেরিয়ার থেকে লিভার, দেন ফর এক্সাম্পল কিডনি, প্যানক্রিয়াস, অর্থাৎ নিচের দিকের অর্গানগুলো থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড চলে আসলো কোথায়, রাইট অরিকাল। ওকে, তো সেই কারণে আমরা পুরো রাইট অরিকালটাকে ব্লু কালার দিয়ে দিচ্ছি। না, এখান থেকে রক্ত কোথায় যাবে? ডেফিনেটলি এখান থেকে রক্ত যাবে রাইট ভেন্ট্রিকালে, রাইট অরিকালে রক্ত চলে আসবে রাইট ভেন্ট্রিকালে। বাট এমনি এমনি তো আসবে না, নিশ্চয়ই এখানে কিছু থাকতে হবে। সো ফর দ্যাট পারপাস দেয়ার ইজ ভলভ, এখানে একটা ভলভ থাকছে, এরকম তিনটে আকারের মতো দেখতে ভলভ। ভলভ হলো এক রকমের দরজা। তো আমি এখানে তিনটে এরকম প্রজেকশন কেন বানালাম? বিকজ দিস ইজ ট্রাই ক্যাসপিড ভলভ। ট্রাই ক্যাসপিড, বাংলায় যেটাকে আমরা ত্রিপত্র কপাটিকা বলি। ভলভের কাজ কি হয়? ভলভ দিয়ে যদি কোনো জিনিস নিচের দিকে যায় তাহলে সেটা যেন উপরে না ওঠে। অর্থাৎ যদি রক্ত এখান থেকে এখানে চলে আসে তো ভাল্ভ কী করবে? সেটা তো অ্যালাউ করবে, বাট যেন নিচ থেকে উপরে আবার না উঠে যায় সেইটা ভাল্ভ অ্যালাউ করবে না, অর্থাৎ নিচ থেকে উপরে উঠতে দেবে না। ইউনি ডাইরেকশনাল ফ্লোকে মেনটেন করে। কি করে? ইউনি ডাইরেকশনাল ফ্লো। তো ভাল্ভ মানে দ্য ব্লাড, সো ইউনি ডাইরেকশনাল ফ্লো অফ ব্লাডকে, ইউনি ডাইরেকশনাল ফ্লো অফ ব্লাডকে মেনটেন করে। ইউনি ডাইরেকশনাল ফ্লো অফ ব্লাড কে কী করে? মেনটেন করে। ইউনি ডাইরেকশনাল ফ্লো অফ ব্লাডকে মেনটেন করে। প্লিজ বি ফোকাসড উইথ দিস। ওকে, নাও তো রক্ত এখন আমার চলে এলো কোথায়? রাইট ভেন্ট্রিকালে। এই মুহূর্তে আমি রাইট ভেন্ট্রিকালে আছি, যেখানে আমার ব্লাডগুলো এসে গেছে অলরেডি। ওকে, নাও হোয়াট হ্যাপেন? ওকে, নাও হোয়াট হ্যাপেন? রাইট ভেন্ট্রিকাল থেকে একই রকম একটা পাইপ চলে যাবে পুরো লাংসে। অর্থাৎ আমরা যদি এই জায়গাটা দেখি, এখান থেকে পুরো একটা পাইপ, বা বলতে পারি এটা একটা আর্টারি পাইপ, তো না আমি বোঝার সুবিধার্থে বলছি, এরকম চলে যাবে কোথায়? এরকম চলে যাবে আমার লাংসের মধ্যে। ওকে, পুরো আমার জাস্ট ফর এক্সাম্পল আমি বোঝার সুবিধার্থে এরকম বানিয়ে দিচ্ছি, এটা চলে যাবে ডিরেক্টলি আমার লাংসের মধ্যে ফর পিউরিফিকেশন পারপাস। এখান থেকে কোথায় চলে গেল? লাংসে। কেন লাংসে গেল? আমরা লাংসে আগে পড়েছি লাংসে পিউরিফিকেশন হবে, কারণ লাংসে আমার এরকম অ্যালভিউলাইজ আছে, তার নিচে যে বেসমেন্ট মেমব্রেন আছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এখান থেকে চলে যাবে অ্যালভিউলায়, আর অক্সিজেন চলে আসবে এখানে। তার মানে লাংসের মধ্যে হবে পিউরিফিকেশন। অর্থাৎ যখনই এই যে রাস্তাটা আমরা লিখলাম, এটার নাম দিলাম আমরা পালমোনারি আর্টারি, না রেড দেওয়াই যাবে না, এটার নাম দিলাম আমরা পালমোনারি আর্টারি। এবং পালমোনারি আর্টারি দিয়ে রক্ত কোথায় চলে গেল? রক্ত চলে গেল আমার লাংসে পিউরিফাই হবে। ওকে, লাংসে পিউরিফাই হয়ে গেল। এবার লাংস থেকে কি হবে? লাংস থেকে তো সেটা আবার এইদিকে আসবে, লেফট অরিকালে। এবার লাংসে যেই এই রক্তটা গেল, দেখ আমি ব্লু সেকশন দিয়ে এখানটা দেখাচ্ছি, তো প্রথমে যখন গেল তখন ডিঅক্সিজেনেটেড ছিল, এখন সেই রক্তটা হয়ে গেল পিউরিফাই। লাংসে যে রক্তটা গেছিলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, সেই রক্তটা এখন হয়ে গেছে পিউরিফাইড। এবং সেই রক্তটা আরও চারটে, এটা যেমন পালমোনারি আর্টারি দিয়ে গেছিলো, এরকম চারটে ওপেনিং দিয়ে লাংস থেকে বেরিয়ে আসবে ওপেনিংগুলো, এরকম চারটে ওপেনিং দিয়ে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ওপেনিংগুলোকে আমরা কি বলছি? দিজ আর কল্ড পালমোনারি ভেন। পালমোনারি ভেন। তারা কি করলো? তারা রক্ত, অক্সিজেন যুক্ত রক্তকে কোথায় নিয়ে এলো? লেফট অরিকালের মধ্যে নিয়ে এলো, লাংস থেকে লেফট অরিকালে নিয়ে এলো। কারা নিয়ে এলো লাংস থেকে লেফট অরিকালে রক্ত? পালমোনারি আর্টারি। সো প্লিজ রিমেম্বার দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি একটু অন্য কালার দেখাই, তাহলে বুঝতে সমস্যা হবে। ওকে, তো চারটে পালমোনারি ভেন দিয়ে আমার রক্ত আসলো কোথায়? লেফট অরিকাল। এবার লেফট অরিকাল থেকে রক্ত কোথায় যাবে? ডেফিনেটলি সেখান থেকে লেফট ভেন্ট্রিকালে যেতে হবে। তো লেফট ভেন্ট্রিকালে রক্ত যাবে কী করে? এখানে সেই একই রকম, যেখানে ওখানে পালমোনারি ভালভ ছিল, এই জায়গাটা করে আমার পালমোনারি ভালভ বলছি, সরি, ওখানে আমার ট্রাইকাসপিড ভালভ ছিল, ঠিক এই জায়গাটা করে আমার এরকম বাইক্যাসপিড ভালভ থাকে। আগেটা ছিল ট্রাই, এটা হয়ে গেল বাই। কেন? কারণ দুটো এরকম ক্যাসপিড, সো বাই ক্যাসপিড ভালভ এখানে থাকছে, যার প্রভাবে ব্লাডটা বাইক্যাসপিড ভালভ দিয়ে ব্লাডটা কোথায় যাচ্ছে? লেফট অরিকাল থেকে ডিরেক্ট লেফট ভেন্ট্রিকাল। অর্থাৎ রক্ত এখান থেকে ডিরেক্ট
এখানে চলে আসলো। আগেরটা রক্ত এখান থেকে এখানে গেছিলো, দেন রক্ত এখান থেকে এখানে গেছিলো, দেন এখান থেকে রক্ত এইদিকে চলে আসলো, দেন এখন চারটের মাধ্যমে এখন রক্ত এখান থেকে খুব ইজিলি এখানে চলে আসলো, অর্থাৎ লেফট ভেন্ট্রিকালে আমার প্রবেশ করলো রক্ত। ওকে, এখন লেফট ভেন্ট্রিকাল ফিল হয়ে গেছে, এইবার লেফট ভেন্ট্রিকাল হবে পাম্প। লেফট ভেন্ট্রিকাল পাম্প হলে কী হবে, পুরো রক্তটা আমাদের শরীরে ট্রান্সপোর্ট হবে। সেই কারণে লেফট ভেন্ট্রিকাল থেকে একটা বড় ধমনী, একদম বেশ বড় সাইজের ধমনী, যার নাম মহাধমনী যেটাকে আমরা বলি, বা অ্যাওটা, একটা বেশ বড় সাইজের ধমনী এরকম করে বাইরের দিকে রিলিজ আউট হবে, যার কাজ কী হবে, লেফট ভেন্ট্রিকালের পুরো রক্তটাকে বাইরের দিকে পাঠিয়ে দেওয়া। একটা হার্ট পাম্প হবে, এই হার্টটা বিট হবে, এরকম সংকুচিত হয়ে উঠবে এবং পুরো অক্সিজেনেটেড রক্ত কী হবে, বাইরে স্প্রেড হয়ে যাবে, পুরো শরীরে ছড়িয়ে পড়বে। এবং এই স্ট্রাকচারটার নাম আমরা বললাম কি, মহাধমনী বা অ্যাওটা। ওকে, সো লেফট ভেন্ট্রিকাল দিয়ে এই মহাধমনী বা অ্যাওটা কানেক্টেড থাকবে, যেখান দিয়ে পুরো রক্তটা বডির বাইরে স্প্রেড হয়ে যাবে। বাট এখানেও ইম্পর্টেন্ট, এখানেও একটা ভালভের কিন্তু আমাদের দরকার। উইথাউট ভালভ আবারও কিন্তু আমাদের প্রবলেম হবে। তো ভালভটা কোথায় থাকবে, এই লেফট ভেন্ট্রিকাল আর এই সেম এখানে লেফট ভেন্ট্রিকাল আর আমার এই জায়গাটা করে অ্যাওটার মাঝখানে একটা ভালভ আমরা দেখতে পাবো। এই ভালভটাকে আমরা বলবো সেমি লিউনার ভালভ। এই ভালভটাকে আমরা বলবো সেমি লিউনার, সেমি যেটাকে বাংলায় আমরা অর্ধ চন্দ্রাকৃতি বলি। সেমি মানে অর্ধ, লুনার মানে চাঁদ, তো সেমি লিউনার ভালভ আমরা এটাকে বলবো। ওকে, সেমি লিউনার ভালভ দিয়ে পুরো রক্তটা বডিতে ট্রান্সপোর্ট হয়ে গেল, আমার কার্ডিয়াক সাইকেল শেষ হয়ে গেল। তো আমি যদি আরেকবার রিক্যাপ করি, প্রথমে রক্ত দেখ রাইট অরিকালে এসেছিল, কিসের মাধ্যমে এসেছিল মনে কর, রক্ত এসেছিল সুপিরিয়ার ভেনে কাভা, তো আমি এখানটা ব্লু কালার ইউজ করবো। ব্লাড এসেছিল সুপিরিয়ার ভেনে কাভা আর ইনফেরিয়ার ভেনে কাভা দিয়ে। কোথায় এসেছিলো, রাইট অরিকালে। রাইট অরিকাল থেকে কোথায় গেল, রাইট অরিকাল থেকে আমার গেল রাইট ভেন্ট্রিকালে, এবং কিসের মাধ্যমে গেল মনে করে দেখ, ট্রাইকাস্পিড ভালভের মাধ্যমে। রাইট ভেন্ট্রিকাল থেকে রক্ত কোথায় গেছিলো, রাইট ভেন্ট্রিকাল থেকে গেল লাংসে, কিসের মাধ্যমে গেল, পালমোনারি আর্টারির মাধ্যমে। লাংসে গিয়ে পিউরিফাই হয়ে গেল এবং তারপর রেড হয়ে গেল। তো লাংস থেকে রক্ত কোথায় গেল, লেফট অরিকালে, কিসের মাধ্যমে গেছিলো, চারটে পালমোনারি ভেনের মাধ্যমে। লাংস লেফট অরিকাল থেকে রক্ত গেল লেফট ভেন্ট্রিকালে, কিসের মাধ্যমে গেছিলো, বাইকাস্পিড ভালভ, এটাকে অনেক সময় মেট্রিয়াল ভালভও বলে, তো এটা মনে হয় বিএমবি। তো লেফট অরিকাল থেকে রক্ত কোথায় গেল, লেফট ভেন্ট্রিকালে গেল, এবং লেফট ভেন্ট্রিকাল থেকে রক্ত কোথায় গেল, অ্যাওটাতে, রাইট, এবং অ্যাওটা থেকে রক্ত চলে গেল পুরো বডিতে। কীরকম রক্ত, পুরো অক্সিজেনেটেড রক্ত, এবং সেখানে কোন ভালভ ছিল, সেমি লুনার ভালভের মাধ্যমে অ্যাওটা দিয়ে পুরো বডিতে স্প্রেড হয়ে গেল। ওকে, তো এই পুরো জিনিসটা কার্ডিয়াক সাইকেল, যেটা চারটে স্টেপে হয়। তো আমরা এখানে মোটামুটি অনেকগুলো জিনিস পড়ে নিলাম। কী কী জিনিস পড়লাম, ফার্স্টে আমরা যদি রাইট অরিকাল মানে শুধু অরিকাল নিয়ে পড়ি, অর্থাৎ ভাব এটা হচ্ছে আমাদের কার্ডিয়াক সাইকেল, আমি চারটে অরিকাল ভেন্ট্রিকালকে আর নায়কে ভাগ করলাম। বা আমি যদি এখানেই দেখাই, এখানে দেখানোর থেকে আবার সময় নষ্ট হবে, সো আই উইল মেক ইট হেয়ার। হচ্ছে ওটা কী হলো, ওকে, ইফ আই উইল মেক ইট হেয়ার, দেন দেয়ার আর টু ডিফারেন্ট ওয়াল উইচ আর সেপারেটেড। ফোকাস করবি আমি যে জায়গাটা মার্কা নিয়ে যাচ্ছি সেই জায়গাটা। সো ফার্স্ট অফ অল আমি এই জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটা দেখাচ্ছি। তো এটা ধরে নিলাম আমি রাইট অরিকাল, জাস্ট ফর এক্সাম্পল, আর এটা ধরে নিলাম আমি রাইট ভেন্ট্রিকাল, লেফট অরিকাল, একটু বেশি ডার্ক, এখানে ভালো ছিল, এটা ভালো ছিল। তো এটা ছিল আমার রাইট অরিকাল, এটা ছিল আমার লেফট অরিকাল, এটা ছিল রাইট ভেন্ট্রিকাল, এটা ছিল লেফট ভেন্ট্রিকাল। এখন একটা জিনিস দেখ, উইচ ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং, যদি ভালো করে অবজার্ভ করিস তো বুঝতে পারবি যে বেসিক্যালি এখানে কি হচ্ছে না, অরিকাল দেখ দুটো মাঝখানে একটা এরকম একটা আবরণী দিয়ে সেপারেট আছে, অর্থাৎ রাইট অরিকাল আর লেফট অরিকালের মাঝখানে এরকম একটা দেওয়াল আছে, রাইট। তো যদি দুটো অরিকালের মাঝখানে দেওয়াল থাকে, সেটাকে আমরা বলবো, হার্টের ক্ষেত্রে এই ধরনের দেওয়াল দরজাগুলোকে আমরা সেপ্টাম বলি। তো এই সেপ্টামটার আমরা নাম দেব কি, এই সেপ্টামটার নাম হচ্ছে ইন্টার অরিকিউলার সেপ্টাম। কেন, কারণ দুটো অরিকালের মাঝখানে আছে, ইন্টার অরিকিউলার সেপ্টাম। একই রকমভাবে আমি যদি নিচের দিকেও দেখি, দুটো ভেন্ট্রিকালের মাঝখানেও সেপ্টাম আছে, ক্লিয়ার দেখতে পাচ্ছি, এটা একটা ভেন্ট্রিকাল, এটা একটা ভেন্ট্রিকাল, এবং মাঝখানে এরকম একটা দরজা দিয়ে এটা একে অপরের থেকে সেপারেটেড আছে। তো এই ভেন্ট্রিকালটার নাম, যেখানে দুজনে একে অপরের থেকে সেপারেট, এটাকে আমরা বলবো কি, ইন্টার অরিকুলার ছিল, এটা হয়ে গেল ভেন্ট্রিকুলার, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। তো অরিকুলার সেপ্টাম দেখলাম বিটুইন টু অরিকাল,
ভেন্ট্রিকুলার সেপ্টাম দেখলাম বিটুইন টু ভেন্ট্রিকল। এখন ভালো করে যদি আমরা আবারও অবজার্ভ করি, ওয়ার গেট এনি এগেন যে অরিকাল আর ভেন্ট্রিকালও মাঝখান থেকে সেপারেটেড আছে। এখানেও কিন্তু অরিকাল আর ভেন্ট্রিকালের মাঝখানে কি আছে? সেপারেশন আছে। তো যখন অরিকাল আর ভেন্ট্রিকালের মাঝখানে সেপারেশন থাকে তখন সেটাকে আমরা কি বলি? দ্যাট ইজ কল্ড অ্যাট্রিওভেন্ট্রিকুলার সেপ্টাম। সো অরিকাল আর ভেন্ট্রিকালের মাঝখানে যখন আমার এরকম ওয়াল থাকছে, দ্যাট ইজ কল্ড অ্যাট্রিওভেন্ট্রিকুলার সেপ্টাম, which is very very important. Okay, now so I think this is absolutely clear. Auricular septum, ventricular septum, atrioventricular septum আমরা পড়লাম। এখন অরিকালে দেখ, যদি আমি অরিকেলটা দেখে এটা মুছে দিয়ে, যে অরিকালে আমার কাছে কি কি আছে। এটা হচ্ছে অরিকাল, এই পুরো স্ট্রাকচারটা, রাইট? এবং এটা একটা অরিকাল। দুটো অরিকালকে আমরা যদি এখানে ড্র করি, এটা একটা আপার চেম্বার, এটার নাম রাইট অরিকাল, এটার নাম লেফট অরিকাল। ভালো করে বোঝ তো এখানে কী কী ওপেন হলো। দেখ, রাইট অরিকাল আমি প্রথমে বলেছিলাম সুপিরিয়ার ইনফেরিয়ার ভেনে কাভা ওপেন হয়, সুপিরিয়ার ভেনে কাভা আর ইনফেরিয়ার ভেনে কাভা ওপেন হয়। সুপিরিয়ার ভেনে কাভা কী করে? বডির উপরের পার্ট থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত ব্লাডকে ক্যারি করে। ইনফেরিয়ার ভেনে কাভা বডির নিচের পার্ট থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত ব্লাডকে ক্যারি করে। তো দুটো ওপেনিং পেলাম। এরপরে আমরা দেখলাম এখানে একটা ভালভও থাকছে। রাইট অরিকাল আর রাইট ভেন্ট্রিকাল যদি নিচের দিকেই দেখা, এখানে আমার ভেন্ট্রিকাল ছিল, মানে এখানটায় ছিল ভেন্ট্রিকাল। তো এখানে একটা এরকম ভালভ ছিল, যার নাম আমরা দিয়েছিলাম ট্রাইকাসপিড ভালভ। লেফট অরিকালও যদি দেখিস, লেফট অরিকালে কী কী ওপেন হয়? 4টে পালমোনারি ভেন ওপেন হয়েছিল। মনে করে যদি দেখ ভালো করে, এই 4টে পালমোনারি ভেন কোথা থেকে এসেছিলো? লাংস থেকে। এবং তারা অক্সিজেনযুক্ত রক্ত পুরো এটার মধ্যে ভরে দিয়েছিল। ওকে, সো প্রথম ওপেনিং হচ্ছে 4টে পালমোনারি ভেন। এরপরে এখানেও কিন্তু ভালভ ছিল, ওখানে যেমন ট্রাইকাসপিড ভালভ ছিল, এখানে এরকম দুটো দাগের মতো ভালভ ছিল, যেটার নাম ছিল আমরা বললাম বাই ক্যাসপিড ভালভ, যেটার অপর নাম আবার আমি এক্ষুনি বললাম ম্যাট্রিয়াল ভালভ, রাইট। এরপর আমরা একটা খুব ইম্পর্টেন্ট সেকশন করবো, যে রাইট অরিকালের রাইট আপার কর্নার, এটা যদি রাইট অরিকাল হয় তাহলে রাইট আপার কর্নার অর্থাৎ ডান দিকের কোনা কোনটা? এই জায়গাটা। তো রাইট অরিকালের রাইট আপার কর্নারে একটা খুব ইম্পর্টেন্ট ভাইটাল নোডাল টিস্যু থাকে। কী বলে এটাকে? নোডাল টিস্যু, যে আলটিমেটলি হার্টবিট জেনারেট করে। আমরা বলি না হার্ট নিজেকে জেনারেট করে, ব্রেনের স্টিমুলাসের দরকার না হয়, ডেফিনেটলি দরকার নেই, বাট ইমিডিয়েটলি একটা স্টিমুলাসেরও দরকার, কারণ ব্রেনের কিছু এরিয়া, মানে হার্টের কিছু এরিয়া কন্ট্রোল ব্রেন নিজেও করে, যেটাকে আমরা বলি মেডুলা, মানে আলটিমেটলি মেডুলা অবলঙ্গাটা হচ্ছে কার্ডিয়াক সেন্টার থাকে। ওকে, বাট জেনারেলি হার্ট বিট করার জন্য মানে হার্টের এই যে কন্ট্রাকশন রিল্যাক্সেশন, সংকোচন প্রসারণ, এটার জন্য কোনো নার্ভের হেল্প লাগে না, কোনো হরমোনের হেল্প লাগে না। এটা কে তৈরি করে? এটা এসএ নোড তৈরি করে। এটা আমরা ছোটো ক্লাসেও পড়েছি যে এসএ নোডকে আমরা কি বলি? ন্যাচারাল পেসমেকার অফ হার্ট। এসএ নোডকে আমরা ন্যাচারাল পেসমেকার অফ হার্ট বলছি। কেন? কারণ এসএ নোড নিজেই কী করে? ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি করে। এবং কি করে? এসএ নোড যখনই ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি করে, সেই ইলেকট্রিক্যাল ইম্পালসটা আসে কোথায়? এখানে আসে। এখানেও একই রকম আর একটা টিস্যু থাকে, নোডাল টিস্যু, যার নাম এভি নোড। তো এখানে আমরা দেখলাম এসএ নোড, ঠিক তার নিচের দিকে দেখলাম এভি নোড। এরপর আমরা এখানে ভেন্ট্রিকুলার ওয়াল পড়েছিলাম, ঠিক আছে? তো এই যে ভেন্ট্রিকুলার যে ওয়ালটা, এখানেও একটা এরকম জাংশনাল টিস্যু থাকে, যার নাম হচ্ছে বান্ডিল অফ হিজ। মনে রাখবি নামটা, পুরো নাম কি? BOH তো লিখলাম, বাট পুরো নাম হচ্ছে বান্ডিল অফ হিজ, ওকে। এবং এই যে পুরো হার্টের যে বাউন্ডারিটা, অর্থাৎ ভেন্ট্রিকুলার যে পুরো বাউন্ডারি ক্ষেত্রফলটা, এই এরিয়া জুড়ে এইখানেও একটা নোডাল টিস্যু থাকে, যেটাকে আমরা বলি পারকেনজি ফাইবার, PF বলে গেল, প্রভিডেন্ট ফান্ড ভাবিস না যেন, পারকেনজি ফাইবার। ওকে, সো আমরা নোডাল টিস্যুতে দেখলাম প্রথমে থাকে এসএ নোড, এই জায়গাটা করে আমার ছিল এসএ নোড। সেই এসএ নোড থেকে সিগন্যাল আসে এখানে, অর্থাৎ এভি নোডে, সেখান থেকে পুরো জায়গাটায় ছড়িয়ে যায়, সেটাকে আমরা বলি বান্ডিল অফ হিজ। এবং তারপর এটার মাধ্যমে পুরো হার্টের চারিদিকে এটা ছড়িয়ে যায়, যেটাকে আমরা বলি পারকেনজি ফাইবার। অর্থাৎ ফার্স্টে এসএ নোড, তারপরে এভি নোড, তারপরে বান্ডিল অফ হিজ, এই রাস্তাটা জিজ্ঞেস করা হয়, তারপরে পারকেনজি ফাইবার। অনেক সময় জিজ্ঞেস করা হয় কোনো একটা বয়স্ক পেশেন্টের হার্ট রেট অ্যাবনর্মাল, তাহলে তার কোন অর্গ্যানটা চেঞ্জ করা, কোন টিস্যু চেঞ্জ করা দরকার। তখন একটা পেশেন্টের ডাক্তার এসে বলছে যে ন্যাচারাল পেসমেকারটা খারাপ হয়ে গেছে,
তাহলে ডক্টরকে পেসমেকার চেঞ্জ করবে, সেটা কোন জায়গায় করবে, তো কোন এরিয়ায় করবে, পেসমেকার থাকে কোথায় এক্ষুনি বললাম, পেসমেকারের লোকেশনটা ইম্পর্টেন্ট, রাইট আপার কর্নার, এটা একদম